নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলো সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও এরকম সত্যি ভৌতিক গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প, মন্দারমণির মায়াবী রাত। আমি একজন ফটোগ্রাফার। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলা আমার পেশাও বলতে পারেন, আবার নেশাও বলতে পারেন। সেইবার ঠিক করেছিলাম দেশ বিদেশ তো অনেকই ঘোরা হলো, এবার নয় কাছাকাছি কোথাও একটা থেকে ঘুরে আসা যাক। সমুদ্র আমার ছোটবেলা থেকে খুব পছন্দের, তাই সমুদ্র সৈকতে যাব বলেই ঠিক করলাম। গুগলে একটু ঘাঁটাঘাঁটি করে মন্দারমণির একটা সুন্দর কটেজের সন্ধান পেলাম, একদম সমুদ্রের সামনেই। কটেজটার ছবিগুলো দেখে বেশ পছন্দ হয়ে গেল। খুবই ফটোজেনিক, এখানে আমার ছবি তোলার অনেক জায়গা আছে। তাই আর দেরি না করে দুদিনের জন্য একটা ঘর বুক করে দিলাম। শুক্রবার সকালের বাস, শুক্র শনিটা ওখানেই থাকবো, রোববার দিন দুপুরের বাস ধরে ফিরে আসব। আমি যেহেতু একাই ট্রাভেল করি, তাই গোছগাছ বলতে সামান্য কয়েকটা জিনিস, একটা ছোট লাগেজ আর ক্যামেরা, এই হচ্ছে আমার ভ্রমণের বন্ধু। শুক্রবার কথা মতো সকালে উঠে বেরিয়ে পড়লাম ধর্মতলার উদ্দেশ্যে। ধর্মতলা থেকেই ছাড়বে আমার মন্দারমণি যাওয়ার বাস। বাসে উঠে লাগেজটা স্টোরেজে রেখে সিটে এসে বসলাম। তখনই আমার নজর কাড়ল আমার পাশের সিটে বসে থাকা সহযাত্রী, একজন অর্ধবয়স্ক লোক। পরনে তার গেরুয়া আলখাল্লা, মাথায় জটা, কপালে মোটা করে একটা তিলক আঁকা, আর গলায় রুদ্রাক্ষের মালা। তাকে দেখে তান্ত্রিক গোছের মানুষ বলেই মনে হচ্ছিল আমার। আর আজকাল এই যুগে এরম ধরনের পোশাক আশাক পরে মানুষ দেখে আমি একটু অবাক হয়ে চেয়েছিলাম ওনার দিকে। আমি যে ওনার দিকেই তাকিয়েছিলাম সেটা উনি বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম মন্দারমণি যাচ্ছি, সোলো ট্রিপ, মানে ওই একাই ঘুরি আর কি। আমার কথা শুনে উনি একটু গম্ভীর হয়ে গেলেন, আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর আবার আমাকে বললেন, তোমার হাতটা একটু দাও তো দেখি। আমি ভাবলাম এ কি আবার, জানা নেই শোনা নেই, হঠাৎ হাত দেখতে চাইছে, হাত ফাত দেখে পয়সা টয়সা চাইবে নাকি আবার। উনি আবার বললেন, কি হলো, হাতটা দাও। আমি হাতটা ওনাকে দেখালাম। উনি আমার হাতটা ভালো করে দেখে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বয়স কত? আমার বয়স 24। কেন বলুন তো? আচ্ছা, শনিবার কি পূর্ণিমা? পূর্ণিমা? আমি ঠিক জানি না, ব্যাপারটা কি বলুন তো, আমি তো ঠিক বুঝতে পারছি না। উনি আমার কোনো কথার তোয়াক্কাই করলেন না, নিজের মনে মনে কি যেন গণনা করে বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই, শনিবার পূর্ণিমা, ঘোর বিপদ। শোনো বাবা, তুমি আজকালকার ছোকরা, জানি তোমরা ভূত প্রেত ঠাকুর এসব কিছুই বিশ্বাস করো না, কিন্তু আমরা বুঝতে পারি, আমরা সবই বুঝতে পারি। তোমার বড় একটা ফাড়া আছে, প্রাণের বিপদ। তুমি যেও না ওখানে, ফিরে যাও, তুমি এক্ষুনি ফিরে যাও। আমার কথাটা শুনে ভীষণ রাগ হলো। আচ্ছা ঝামেলা তো, এ কি শুরু করেছেন আপনি? একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর আপনি সব ফালতু কথা বলে আমাকে ভয় দেখাচ্ছেন। আজব মানুষ তো আপনি। আমি ভুল কিছু বলছি না, সেই দিন তোমার বড় বিপদ,
সেই রাতে তোমার জন্য কি অপেক্ষা করে আছি সেটা তুমি নিজেও জানো না। সে তোমাকে টানবে, নিজের কাছে টানবে। তুমি কিন্তু যেও না, তুমি ফিরে যাও বাবা, তুমি ফিরে যাও। দেখুন, আপনি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অনেকক্ষণ ধরে আপনার ভুলভাল কথা শুনছি। আর না, ভদ্রভাবে কথা বলছি, মানে এই না যে আপনি যা নয় তাই বলতে শুরু করে দেবেন। আপনাদের মতন লোকদের আমার ভালো চেনা আছে। এইসব বলে ভয় দেখাবেন, তারপর কারি কারি টাকা খালি লুট করবেন। ঠিক আছে, তোমার যখন আমার কথায় বিশ্বাসই হলো না, তাহলে আর তোমাকে আমি আটকাবো না। তবে এই রুদ্রাক্ষটা তোমার সঙ্গে রেখো। ভগবান তোমাকে রক্ষা করুক। সব কথাই তোমাকে হয়তো বলতাম, কিন্তু আমাকে পরের স্টপেজেই নামতে হবে। খালি একটা নাম মনে রেখো, মায়া। এই বলে উনি সিট থেকে উঠে গেটের সামনে গিয়ে দাঁড়ালেন। পরের স্টপেজ আসতেই বাস থেকে নেমে পড়লেন উনি। উনি এসব কি বলে গেলেন? কিছুই তো মাথায় ঢুকলো না। কি জানি বাবা, পাগল ঠাগল না কি? আমি রুদ্রাক্ষটা আমার টি শার্টের পকেটটা রেখে দিলাম। ওনার কথায় মনটা বড় খারাপ হয়ে গেছিল, কিন্তু নিজেকে একটু সান্ত্বনা দিয়ে বললাম, কে কি বলল তার জন্যে আমার ঘোড়াটা নষ্ট করে কি আছে? ধুস, যত সব ফালতু জিনিসপত্র। মন্দারমণি পৌঁছে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। সুন্দর ঝলমলে পরিবেশ, ঘন ঘন ঢেউয়ের আওয়াজ মন থেকে সব চিন্তা এক নিমিষে উধাও করে দিল। সেদিনটা বেশ আনন্দ করে কাটালাম। পরের দিন সকালে আশেপাশে কিছু বিচে ঘুরে ছবি তুললাম। বেশ ভালোই যাচ্ছিল দিনটা আমার। ওই তান্ত্রিকের বলা কথা একদম মুছে গেছিল মন থেকে। দুপুরে গরম ভাত আর ইলিশ ভাপা খেয়ে জমিয়ে ঘুম দিলাম। ঘুম যখন ভাঙলো তখন ঘড়িতে দেখি রাত 9টা বাজে। মনে মনে খুব কষ্ট হচ্ছিল। আজকেই তো শেষ দিন, কালকেই তো আবার ফিরে যেতে হবে। আজকের দিনটা এরম ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। থেই, না না, এখন একবার সি বিচ থেকে ঘুরে আসি। বেশি রাতও তো হয়নি, আর কটেজের সামনেই তো। যাই, একটু ঘুরেই আসি। সি বিচে গিয়ে দেখলাম চারিদিক একদম ফাঁকা, নির্জন। বলতে গেলে আমি ছাড়া আর কোনো প্রাণীকেই চোখে পড়ছে না সেখানে। যাই হোক, আমার কি, আমারই ভালো। একটা ভালো জায়গা দেখে বসলাম। আজ পূর্ণিমা, জ্যোৎস্নার আলোয় সমুদ্রের ঢেউগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। নিস্তব্ধ চারিদিক, আমি আর সমুদ্র। বেশ একটা আলাদাই অনুভূতি। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। আচমকা একটা গলার স্বরে চমকে উঠলাম। আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ। আমি পিছন ঘুরে দেখতেই দেখলাম একটা অল্প বয়সী মহিলা আমার পিছনে দাঁড়িয়ে। উনি কখন আমার পিছনে এসে দাঁড়ালো কিছু টের পেলাম না তো। মহিলাটি একটা সাদা রঙের শাড়ি পরে আছে, চুলগুলো খোলা, চোখগুলো টানা টানা, টিকালো নাক। ভারী সুন্দর মেয়েটা। চাঁদের আলো তার গায়ে পড়ে তাকে যেন আরো সুন্দর করে তুলেছে। আমি ওনার কথার উত্তরে বললাম, হ্যাঁ হ্যাঁ প্লিজ বসুন না। মেয়েটি আমার পাশে একটু দূরে বসলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি একা এসছেন? কেন? না মানে এত রাতে ফাঁকা সি বিচ, আপনি একা একজন মেয়ে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। মেয়েটি বলল, হ্যাঁ, একাই বলতে পারেন। মেয়েটা অপরূপ সুন্দরী। তার থেকে যেন
আমি চোখ সরাতে পারছি না। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে থাকার পর মেয়েটা বলল, সমুদ্র কত সুন্দর, তাই না? সমুদ্রের ধারে বসে থাকলেই মনের সব দুঃখ কষ্ট সব চলে যায়। আর সঙ্গে যদি পছন্দের কোনো মানুষ থাকে তাহলে আরো ভালো লাগে। এই বলে মেয়েটা একটু আমার দিকে সরে আসে। বললাম, হ্যাঁ সেই। মেয়েটা এবার জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার কোনো পছন্দের মানুষ নেই? আমি এবার একটু লজ্জা পেয়ে বললাম, না মানে সেরম কেউ নেই, সময় পাই না। এরপর মেয়েটা আমার হাত স্পর্শ করলো, তারপর বলল, একটা জায়গায় যাবে, খুব সুন্দর জায়গা, আপনার খুব ভালো লাগবে। আমি বললাম, এত রাতে? হ্যাঁ চলুন না, সামনেই তো, বেশিক্ষণ লাগবে না। আমি আর না করতে পারলাম না, মেয়েটাকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎই কি মনে হয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আমার নাম মায়া। আমি দাঁড়িয়ে পড়লাম। মায়া? নামটা শুনতেই মনে পড়ে গেল বাসের সেই তান্ত্রিকটার কথা। সে আমাকে আজ রাতের কথাই তো বলেছিল, সাবধান করেছিল। সত্যি তো, মেয়েটা কে, কোথার থেকে বা এলো? আমি দাঁড়িয়ে পড়ছি দেখে মেয়েটা বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আসো। আমি বললাম, আজকে বরং থাক বুঝলেন, অনেকটাই রাত হয়ে গেছে তো, আবার কাল ফিরতেও হবে সকাল সকাল, অন্য কোনো দিন যাবো ফোনে, আজকে চলি। আমি এই বলে পিছন ঘুরে ফিরে আসতে গিয়ে দেখলাম মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে। এটা কি করে সম্ভব? মেয়েটা তো একটু আমার পিছনে দাঁড়িয়েছিল। মেয়েটার গলার স্বরটাও কিরম যেন বদলে যেতে লাগলো। তার সুন্দর মুখশ্রীটা আস্তে আস্তে একটা পিশাচের রূপ ধারণ করলো। তুই যাবি না? হ্যাঁ তুই যাবি না? আমাকে না বলবি তুই? দেখ তাহলে তোর আজ কি অবস্থা করি। এই বলে সে পিশাচটা এক ভয়ঙ্কর হাসি শুরু করলো। আকাশ বাতাস যেন কেঁপে উঠলো সেই হাসির আওয়াজে। এইসব এইসব কি হচ্ছে আমার সাথে? আমি আমি আর কি করবো? প্রাণে বাঁচার তার কোনো উপায় দেখতে পাচ্ছি না। এরপর কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তা আমি নিজেও জানি না। সকালে আমাকে জেলেরা মাছ ধরে ফেরার পথে বিচে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে একটা হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তাদের মুখ থেকে জানতে পারি মায়া ছিল এখানকারই এক স্থানীয়। তার রূপের চর্চা হতো সব জায়গায়, কিন্তু মায়া যাকে ভালোবাসত সে ছিল লম্পট চরিত্রহীন একটা ছেলে। এক রাতে মদের নেশায় মায়াকে ধর্ষণ করে খুন করে ফেলে সে, আর মায়ার লাশটা ভাসিয়ে দেয় সেই সমুদ্রে। তার কদিন পরেই সেই লম্পটটার মৃতদেহ ওই সমুদ্রের ধার থেকে উদ্ধার করা হয়। কিন্তু তারপর থেকেই প্রতি পূর্ণিমার রাতে মায়া ফিরে আসে তার বদলার প্রতিশোধ নিতে। তরুণ যুবক দেখলেই তাদের ভুলিয়ে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলে। কিন্তু তাহলে আমি বাঁচলাম কি করে? টি শার্টের পকেটটায় হাত দিতে গিয়ে দেখলাম সেই রুদ্রাক্ষটা তান্ত্রিকের দেওয়া। সেটা আমার বুক পকেটেই রাখা ছিল। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে
আপনাদের ভালো লাগার কথাটা জানাবে। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে।